স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব জুলাই হত্যা মামলার রায় এ প্রসঙ্গে, এবং আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার বাম পাশে রয়েছেন সাইদ খান, যুগ্ম সম্পাদক কালের কণ্ঠ, এবং আমার ডান পাশে রয়েছেন সরওয়াত তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। এবং যেটি বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব জুলাই হত্যা মামলার রায় এই প্রসঙ্গটি নিয়ে। এবং আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ার হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল অর্থাৎ জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং যদি আমি ভুল না করে থাকি, এ পর্যন্ত সম্ভবত 4টি মামলা নিষ্পত্তি হয়েছে। আমি শুরু করতে চাই সরওয়াত তুষার আপনাকে দিয়ে। এ পর্যন্ত সম্ভবত আমরা যতদূর জানি যে 4টি মামলা নিষ্পত্তি হয়েছে, কিন্তু সবচেয়ে বড় কিংবা সবথেকে আলোচিত যে মামলাগুলো ছিল, যেমন হচ্ছে ওয়াসিমের এবং মুগ্ধ, সেই মামলাগুলো নিয়ে এখনো রায় ধীর গতিতে আগাচ্ছে কিনা, কিংবা যে মামলাটির বা রায় হলো এখন পর্যন্ত, এই যে হাসানুল হক ইনুর, এটি আসলে রায় কি সন্তোষজনক মনে হচ্ছে কিনা আপনার কাছে, বা কোনো ধীরগতি রয়েছে কিনা, সবকিছু মিলিয়ে জানতে চাই আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। হাসানুল হক ইনুর মামলাটি আমি যদি এক কথায় বলি, এই মামলার রায় সন্তোষজনক না। এর কারণ হচ্ছে তার বিরুদ্ধে 8টি অভিযোগ ছিল, খুবই গুরুতর অভিযোগ, এবং তিনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে আমরা বলতে পারি যে শেখ হাসিনা সহ যারা এই পুরো জুলাই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা, নির্দেশদাতা, তিনি তাদের মধ্যে একেবারে গুরুত্বপূর্ণদের মধ্যে একজন। আপনি যদি শেখ হাসিনা এবং ইনু সাহেবের একটা ফোন কল রেকর্ড আছে, যদি আপনি শুনে দেখেন বা পড়ে দেখেন, তা অনেক জায়গায় স্ক্রিপ্ট হয়েছে, সেখানে তিনি শেখ হাসিনাকে বলছিলেন কি করতে হবে, তালিকা করতে হবে, লিস্ট করতে হবে, উত্তরায়, যাত্রাবাড়িতে যেগুলো আন্দোলনের হটস্পট, সেগুলোতে এই লিস্ট করে আন্দোলনকারীদের পিক করতে হবে। মানে তিনি বলছিলেন যে বড় পলিটিশিয়ানদের, বিএনপিকে বোঝাচ্ছিলেন, বিএনপির বড় পলিটিশিয়ানদেরকে ধরে লাভ নেই, কারণ আন্দোলনটা তো গ্রাউন্ডে হচ্ছে। ফলে যারা আন্দোলনটা গ্রাউন্ডে করছে, এবং তিনি উদাহরণ দিচ্ছিলেন শেখ হাসিনাকে যে আমি কুষ্টিয়ায় এসপিকে এরকম বলেছি, মানে তার যে এলাকা কুষ্টিয়ায়, আন্দোলনকারীদের তালিকা ধরে যেন পিক আপ করে, এবং সেই অনুযায়ী কাজটা করা হয়েছে। এবং উপর থেকে বম্বিং করা, এটাও তিনি বলেছেন। ফলে তিনি হচ্ছেন পরিকল্পনাকারী, ইন্ধনদাতা, পরামর্শদাতা এবং নির্দেশদাতা। আপনি জানেন যে হত্যা মামলার যারা নির্দেশদাতা থাকে, যাদেরকে আমরা হুকুমের আসামি বলি, তাদের কিন্তু আপনার সর্বোচ্চ শাস্তি হয়। তা আমি যদি সর্বোচ্চ শাস্তি নাও ধরি, তাহলেও অন্তত তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, অন্তত যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত ছিল। কিন্তু তাকে 3টি মামলায় 10 বছর করে, 3টি মামলায় 30 বছরের সাজা দেওয়া হয়েছে, যেটা আবার একই সাথে সাজাটা কার্যকর হবে, অর্থাৎ তাকে জেল খাটতে হবে 10 বছর। তো এটা আমি মনে করি যে এক ধরনের সরকার এবং ট্রাইব্যুনাল এক ধরনের আপোষের রায় দিয়েছে, যেটা আসলে তাকে এক ধরনের পুরস্কৃত করার মতোই, কারণ তার অপরাধটা আরও অনেক গুরুতর। এবং এর পাশাপাশি আপনি যদি সার্বিকভাবে এই জুলাই হত্যাকাণ্ডের বিচারের বিষয়গুলো দেখেন, শহীদ পরিবারদের কথা শোনেন, তারা কিন্তু অত্যন্ত হতাশ এই বিচার কার্যক্রমের অগ্রগতি নিয়ে। 2 বছর হয়ে গেল, মানে অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু করে এই পর্যন্ত ট্রাইব্যুনাল গঠন, তদন্ত ইত্যাদি নিয়ে আপনার এখন পর্যন্ত 2 বছর হয়েছে। এই 2 বছরে মাত্র 4টি মামলার রায় হয়েছে। শেখ হাসিনা মামলার এই সেদিন হলো রামপুরার কার্নিশের যে কার্নিশের যে গুলি করার যে ঘটনা, সেখানেও আবার আমরা দেখতে পেলাম যে যে গুলি করেছে তাকে কিন্তু, তার বিরুদ্ধে কিন্তু মানে ফাঁসির আদেশ আসে নাই, এসছে ডিএমপি কমিশনারের বিরুদ্ধে। অথচ গুলিটা কিন্তু সেই করছিল একেবারে সম্পূর্ণ নিরস্ত্র যে ব্যক্তিকে আর গুলি করার কোনো কারণ নাই, তাকে যেভাবে গুলি করার দৃশ্যটা আমরা দেখেছি। তারপরে এই রায়টাও আমাদের কাছে সন্তোষজনক মনে হয় নাই। এর পাশাপাশি টোটাল ট্রাইব্যুনালের কাছে এখন 70টির মতো মামলা আছে। সবচেয়ে আপনি যেটা শুরু করলেন যে মুগ্ধ, ওয়াসিম, যাদের কথা আমরা জানি যে যারা এক ধরনের প্রতীকে পরিণত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের মধ্যে, ওয়াসিম এবং আবু সাইদ কিন্তু একই দিনে শহীদ হয়েছে। এই মামলাটারও এখনো পর্যন্ত তদন্তই শুরু হয় নাই, ওয়াসিমের মামলার এবং মুগ্ধর মামলা। এছাড়া আপনার যাত্রাবাড়ি, ফার্মগেট, মিরপুর 10, উত্তরা, সাভার, নরসিংদী, এগুলো হচ্ছে আন্দোলনের হটস্পট ঢাকা এবং ঢাকার আশপাশে। এখানকার মানে এগুলোরও তদন্ত শুরু হয় নাই। মানে এখানকার যে হত্যাকাণ্ড, আমরা যতদূর জানি যে বিচার কাজে অগ্রগতি আনার জন্য কিন্তু দ্বিতীয় ট্রাইব্যুনালও গঠন করা হয়েছে। 2টা ট্রাইব্যুনাল হয়েছে, কিন্তু সেই তাদের কথা যদি আপনি শুনেন, তাদের লজিস্টিক্স সেই অনুযায়ী গতি পেল কিনা মামলাগুলো, গতি পায় না। আমি আসবো আপনার কাছে সরওয়াত তুষার। আবারও এই পর্যায়ে সাইদ খান, আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন, যে এত হত্যা, এত আহত, এত মানবতা বিরোধী অপরাধের বিপরীতে যে আমরা বিচারগুলো পাচ্ছি এবং যে রায়গুলো আমরা দেখতে পাচ্ছি, তা আসলে সন্তোষজনক কিনা, আপনি কি মনে করেন?
সন্তোষজনক, আমি সারওয়ার তুষারের বক্তব্য রিপিট করতে চাই না। সন্তোষজনক হত্যাকে কোনোভাবেই আমরা সমর্থন করি না। যে মানুষটা একজন একেবারে সম্ভাবনাময় একটা মানুষকে হত্যা করার জন্য ঠান্ডা মাথায় নির্দেশনা দেয়, সেই মানুষটাকে তো আপনি কিলারই বলতে হবে। তো কিলিংয়ের শাস্তি কি? ডেথ সেন্টেন্স। সেটাই তো কাম্য। যদিও এটি আদালতের বিচারাধীন বিষয়ে রাষ্ট্র আপিল করবে, এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে, এরকম একটি সংবাদও বেরিয়েছে। সুতরাং আমি আশাবাদী। এবং জুলাই যখনই আসলে জুলাই প্রসঙ্গে আলোচনা করতে গেলে, কারণ জুলাইয়ে আমিও কিছুটা জড়িত, আমাকেও জেল খাটতে হয়েছে, পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে। সেই জায়গা থেকে আসলে জুলাইটা কত কষ্টের, কতটা ত্যাগের এবং কতটা আবেগের, এই জিনিসটা আমি নিজেই বুঝি। সুতরাং জুলাই ইস্যুকে বা জুলাইয়ের যে কোনো ঘটনাকে আপনি হালকা করে দেখলে ভবিষ্যতে আবারও জুলাইয়ের মতো বাস্তবতা সামনে চলে আসতে পারে। সুতরাং জুলাইকে অন্য কিছুর সাথে তুলনা না করে জুলাইয়ের অপরাধটুকুকে আলাদা বিবেচনা করে একেবারেই আলাদাভাবে বিচার করা উচিত। এর পাশাপাশি আমি যেটি বলতে চাই, সারওয়ার তুষার যে কথাটি বললেন যে হাসানুল হক ইনুকে শুধুমাত্র ওই ফোনে নির্দেশদাতা হিসেবে আপনি সাজা দিবেন, বিষয়টি এরকম না। 2024 সালের জুলাইয়ের যে প্রেক্ষাপট, যে ধ্বংসাত্মক যে রাজনীতির পথ, দেশকে অচল করে দেবার পথ, দেশকে বিদেশিদের হাতে তুলে দেবার যে পথ এবং লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করার এই সকল প্লট তৈরি করতে যে কয়জন শেখ হাসিনা সহ যে কয়জন সহায়ক ছিল, হ্যাঁ, তাদেরকে আপনি মনস্টার যদি বলেন, শেখ হাসিনাকে তারাও মনস্টার। এই বাংলাদেশকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেয়, একটি রাষ্ট্র থেকে জনগণকে বিচ্ছিন্ন করে দেওয়ার মাস্টার মাইন্ড যদি বলেন, সেই মাস্টার মাইন্ডের মধ্যে একেবারে 1, 2, 3 বললেই ইনুর নাম চলে আসে। সুতরাং সেই জায়গায় শুধুমাত্র এই কুষ্টিয়ার ওই কয়টি ঘটনার সাথেই ইনু জড়িত না। গোটা যদি 850 সরকারি হিসেব এবং অন্যান্য জাতিসংঘের হিসেবে 1400 সামথিং 82 এবং সাধারণ মানুষের হিসেবে আরও নাম না জানা অনেক শহীদ রয়েছে, এই সবগুলো হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনোভাবে হাসিনা, ইনু, মেনন, গং অবশ্যই জড়িত। এখানে একটি থেকে একটি অপরাধের সাথে আরেকটি অপরাধের অবশ্যই যোগসূত্র রয়েছে। দেখুন, একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সকল হত্যাকাণ্ড। সুতরাং সকল অপরাধের দায়ভার এই মনস্টারদেরকে নিতে হবে। হাসানুল হক ইনুকে ফোন কলে নির্দেশনার জন্য 10 বছর সাজা দিয়েছে। আমরা একটু উল্টো দিকে যেতে চাই। এটি তো অপরাধ। বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল কিসের অপরাধে, কিসের দায়ে? তার পরবর্তীতে তার সাজা আবার বাড়ানো হয়েছিল। দেখুন, টাকার জায়গায় টাকা 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে গিয়েছিল। তারপরেও তাকে, আমি বলবো, মৃত্যু নিশ্চিত করবার জন্যই তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। সুতরাং তিনি কোনো অপরাধ করেননি। একটি কেমন রাষ্ট্র ছিল। আবার দেখুন, ইনু আজকে আদালতে তিনি রায় ঘোষণার সময় দাঁত কেলিয়ে হেসেছেন অসভ্যদের মতো। হিংস্র জানোয়ার, দাতাল জানোয়ার যেমনি মৃত্যু শুনলে সে ভয় পায় না, সে মনে করে যে সে নিজেকে হায়না মনে করে, সে মনে করে যে সব কিছুই তার খাদ্য। ইনু আজকে যে এজলাসে যখন রায় পড়ছিল, আপনি বিটিভি সরাসরি সম্প্রচার করেছে, সে দাঁত কেলিয়ে বেহায়া এবং বর্বরের মতো হেসেছে। এই হাসির জন্যও তো তাকে আবারও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। কিন্তু আবার আদালতে বলেছিলেন যে হচ্ছে বিচার প্রশাসনে কে কি করছে তা লাল সবুজ খাতায় লিখে রাখছে। লাল সবুজ খাতা কি তোর বাপের একার? বেটা, লাল সবুজ তো আমাদের পূর্বপুরুষরা লাল সবুজ এনেছে। বাংলাদেশের রাজনীতিতে রক্তের রাজনীতি, রক্তে রাঙিয়েছে ইনুরা প্রথম। আফটার 71 রক্তে হাত রাঙিয়েছে ইনুরা প্রথম। তাহলে সেই জাসদ, মানে শেখ মুজিব হত্যাকাণ্ডের বিচারও তো আবারও হওয়া উচিত। তাহলে তো শেখ মুজিব হত্যাকাণ্ডেও তো ইনুর বিচার হয়, কারণ ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে যে তরুণ নেচেছিল সে তখনও তো রক্তে তার হাত লাল করেছিল। সুতরাং এই ইনুদেরকে যদি মনে করেন, ইনুরা তো বলবেই, কারণ একজন হায়েনার কাছে কোনো কিছুই ন্যায় বিচার না। হায়েনার দেখেন ভয় পাচ্ছে, মিনিমাম কোনো অনুশোচনা আছে? সন্তান তুল্য শিশুদের বুকে গুলি করতে নির্দেশ দিয়েছে পুলিশকে, মিনিমাম কোনো রিগ্রেট নাই। আবার পাল্টা বলছে প্রহসনের বিচার লাল সবুজ খাতায় লিখে রাখবেন। খাতা লাল সবুজ তোর বাপের বেটা। যে শিশু মরেছে ওই শিশুর বাবা জানে, ওই মা জানে তার কি হারিয়েছে। হ্যাঁ, তুমি তো দাতাল শুয়োরের মতো দাঁত কেলিয়ে হাসবাই। সুতরাং আমি এই বিচারকে আমি মনে করি তার আসলেই ফাঁসি হওয়া উচিত। একজন জুলাই ভুক্তভোগী হিসেবে আমি তার ফাঁসি চাই। কারণ এই হায়নাদের যদি বিচার নিশ্চিত করা না যায়, শুনুন,
আপনি নিষিদ্ধ করবেন, নিষিদ্ধ যাই তা জঙ্গি হয়ে ফিরে আসে, জঙ্গিবাদ হয়ে ফিরে আসে। আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে একটু হালকা শাস্তি দিবেন, এই 10 বছর আপিল করলে তো কমে যেতে পারে। আপিলে আমরা জানি কমে যায়, যদিও এর আগে বেড়ে গেছে। আমি এই আজকের আপনার এই শোয়ের মাধ্যমে দাবি জানাই, আপিল রাষ্ট্রপক্ষ আপিল করবে, এবং নাগরিকের আপিল যেটা, আমরা হয়তো আদালতে যেতে পারবো না, আমরা এই সোশ্যাল প্ল্যাটফর্ম বা গণমাধ্যমের এই প্ল্যাটফর্ম থেকে দাবি জানাই, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া নিশ্চিত করা এই রাষ্ট্রের দায় এবং দায়িত্ব। যদি এই রক্তের ঋণ বাংলাদেশ শোধ করতে না পারে, শহীদদের রক্তের ঋণ, এই বাংলাদেশ আবারও রক্তে রঞ্জিত করবে এই দাতাল শুয়োরেরা। আসবো আবার আপনার কাছে সাইদ খান, এটা নিশ্চিত করতে হবে। জি নিশ্চয়ই। এই পর্যায়ে সরওয়ার তুষার আপনার কাছে জানতে চাই, শুধু বিশেষ করে যে আমরা যে হাসানুল হক ইনুকে নিয়ে যে কথা বলছি তা না, আরও তো অনেকেই জড়িত আছে, বিশেষ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, তারপর যদি সাবেক প্রধানমন্ত্রীর কথাই বলি, সবাই তো সেই বিচারের অপেক্ষাই করছে। তাদের প্রত্যাবর্তন নিয়ে আসলে কি বলবেন, যেহেতু এটি একটি জটিল ইস্যু? জি দেখেন, ওই ভাইয়ের কথা থেকে একটা জিনিস বেরিয়ে আসে, ওইটা আমি একটু বলি। জাতিসংঘের হিসাব অনুযায়ী 1400, জাতিসংঘ তো আর পাড়ার কোনো দোকান না, এটা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান মানে সকল রাষ্ট্রের সম্মিলিত একটা প্রতিষ্ঠান। সেখান থেকে তদন্ত করে তারা বলেছেন 1400, এবং তারা বলেছেন এটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ঘটেছে এখানে বাংলাদেশে। একেবারে ভূমিকাতে, ওই তাদের ডকুমেন্টার ভূমিকাতে এটা বলা আছে মানবতা বিরোধী অপরাধ, যেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী জেনোসাইডের পরে সবচেয়ে ঘৃণ্য অপরাধ। এবং শুধু তাই না, এটা একটা কালেকটিভ ক্রাইম, এটা আমাদের বোঝা দরকার। কালেকটিভ ক্রাইম, ওই যে যেটা ভাই বলেছেন, এটা ইম্পর্টেন্ট। ধরেন 10টা খুন হয়েছে, 10টা খুনে আলাদা আলাদা 10 জন অপরাধী, ফলে যেটাতে যে দায়ী আপনি তাকে শাস্তি দেবেন। কিন্তু যখন কালেকটিভ ক্রাইম হয়, ওই যে যেটা বললেন উনি, যে একটার সাথে একটা ইন্টার কানেক্টেড ক্রাইম, তাই না? মানে কালেকটিভ যদি ক্রাইম হয়, তাহলে আপনার এটা রেসপন্সিবিলিটি তো কালেকটিভ রেসপন্সিবিলিটি। আপনাকে 1400 হত্যাকাণ্ডের দায় এই গং, যে গঙের নাম উনি বললেন, এই হাসিনা গংকে নিতে হবে। মানে হাসিনা তো কাজটা একা করে নাই। 19 জুলাই আমরা তো মাঠে ছিলাম, আমাদের তো, আমরা বলতে পারি যে আমাদের দ্বিতীয় জীবন, পল্টনে আমাদের মিছিল গুলি হয়েছে। 19 জুলাই 14 দলের সমাবেশ হয়েছে, মানে মিটিং হয়েছে গণভবনে। সেখানে এই যে কারফিউ জারি করা এবং আন্দোলনকারীদেরকে দেখামাত্র গুলি করা, শুট অ্যাট সাইট, এই সিদ্ধান্তটা এই মিটিং থেকে এসেছিল। এবং এই মিটিংয়ের অন্যতম মানে কুশীলব হচ্ছেন ইন্নু সাহেব। ফলে এন্টায়ার, শুধু কুষ্টিয়ার ঘটনা না, আমি একমত, শুধু কুষ্টিয়ার ঘটনা না, কিংবা শুধু ওই ফোন আলাপ না, এন্টায়ার যে জুলাই হত্যাকাণ্ড, এটা তো তিনি পরিকল্পনাকারীদের একজন, মাস্টার মাইন্ডের একজন। ফলে এই মাস্টার মাইন্ডের শাস্তি হিসেবে এই 10 বছরের শাস্তি, এটা আমার কাছে মনে হয় যেটা, এবং আপনি তার ঔদ্ধত্যটা দেখবেন, যেটা কথা আপনি উল্লেখ করলেন, যে উনি তালিকা করছেন, মানে এই যে এখনো এই ঔদ্ধত্য, এখনো ভয় দেখানোর চেষ্টা। আমরা পৃথিবী ইতিহাসে নুরেমবার্গ ট্রায়াল থেকে শুরু করে এই ধরনের বড় বড় ঘটনাগুলোর ক্ষেত্রে যারা অপরাধ হিসেবে যারা কাঠগড়ায় দাঁড়িয়েছে, তাদের মধ্যে একটা পর্যায়ে এসে একটা অনুশোচনা আসে, একটা পর্যায়ে এসে তারা নিজেদের অপরাধটা স্বীকার করে। কিন্তু এই বাংলাদেশের এই, আপনি কি বলবেন, হায়না বলবেন না কি বলবেন, এই নরপিশাচ, তারা আজকে পর্যন্ত হুমকি দিয়ে যাচ্ছে আপনাকে আমাকে, হ্যাঁ, যে দেখে নেওয়া হবে কোন জজ কি করেছে, কোন পুলিশ কি করেছে, এগুলো সব উনি লিখে রেখেছেন। মানে তাদের মনে হচ্ছে তারা আবারও আসবে এবং এসে আবারও আপনাকে এই 1400 বা 14,000 মানুষকে তারা আবার মারবে। তাহলে এই রায় কি দৃষ্টান্ত স্থাপন করতে পারবে কিনা, এই প্রশ্নে আসবো। তবে আসবো একটি বিরতির পরে, আপনাদের দুজনের কাছে ফিরবো। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি জুলাই হত্যা মামলার রায়, এই প্রসঙ্গটি নিয়ে। এবং এ পর্যায়ে সাইদ খান, আপনার কাছে জানতে চাই যে আমরা যদি অন্তর্বর্তী সরকার কিংবা ইউনূসের সময়কার এবং বর্তমান সরকারের সময়কাল যদি চিন্তা করি, তাহলে এ ধরনের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় কোনো পার্থক্য দেখতে পান কিনা আপনি? জি, আপনাকে ধন্যবাদ। আসলে বিচার প্রক্রিয়া শুধুমাত্র আদালতের এজলাসেই তো বিচার প্রক্রিয়া চলে না। বিচারের আগে কিন্তু তদন্ত বা অনুসন্ধানের একটা বিষয় থাকে। দেখুন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে ভেঙে পড়েছিল, ইনফ্যাক্ট এটি ভেঙে পড়বার কারণ হচ্ছে বিগত রিজিম, শেখ হাসিনার রিজিমের সময় আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় ক্যাডার হিসেবে, লাঠিয়াল বাহিনী হিসেবে, কখনো কখনো কিলার হিসেবে ব্যবহার করেছে। সো দ্যাট তাদের মধ্যেও কিন্তু সেই ভয় বা অপরাধ বোধের কারণে তারা অনেকে পালিয়ে গেছে। এই জায়গা থেকে কাটিয়ে উঠতে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু অনেক সময় লেগেছে। ইনফ্যাক্ট এখনো তারা পুরোটা যে কাটিয়ে উঠেছে, বিষয়টি এরকম না। কিলারকে দিয়ে যদি কিলিং এর ইনভেস্টিগেশন করেন, তাহলে সেটা তো হবে না। পুলিশের মধ্যে তো অনেক কিলার ছিল, পুলিশই তো মেরেছে। হুকুম না হয় হাসিনা, ইনু, গং এরা দিয়েছে, কিন্তু কিল তো করেছে যারা মাঠে ছিল তারাই। সুতরাং তাদের মধ্যে একটা স্টিগমা ছিল, এই স্টিগমার কারণে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে সময় নিয়েছে, এখনো পর্যন্ত পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি, যেই কারণে তদন্তেও অনেক বিলম্ব হয়েছে।
এটার কারণেও কিছুটা আমাদের কাছে মনে হতে পারে বা আপনার কাছে মনে হতে পারে যে বিচার একটু বিলম্বিত হচ্ছে। তো বিলম্বিত হোক, কিন্তু ন্যায় বিচার যেন হয়। বিলম্বিত হলে আমার কোনো সাইদ আপত্তি খান, নেই। আপনি কি বলবেন যে আমাদের বর্তমানে যিনি আইনমন্ত্রী রয়েছেন উনি আসলে কিভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন, বিশেষ করে যদি আমরা তুলনা করি যে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের সময়ে বর্তমান আমাদের আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল ছিলেন, কিন্তু এটা নিশ্চয়ই আমরা ভুলে যাব সেটি না। ঠিক আছে। এখন দেখুন, একটি নির্বাচিত সরকার এবং একটি অন্তর্বর্তী সরকার, এই দুটির মধ্যে পার্থক্য আছে। ওটি ছিল বিশেষ পরিস্থিতির সরকার, তাদের কিছু করতে হবে, কারণ তাদের জনগণের কাছে, জনগণ তাদেরকে ভোট দেয়নি ঠিক আছে, কিন্তু এক ধরনের জনপ্রত্যাশার সরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার, যেই কারণে মিনিমাম একটা প্রত্যাশা পূরণ করে পরিবেশ সৃষ্টি করে একটি গণতান্ত্রিক পথে বাংলাদেশকে তুলে দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। সেই কাজটি তারা করেছে। কিন্তু নির্বাচিত সরকার তো সেইভাবে করতে পারে না। নির্বাচিত সরকার তো তার জনগণের সরকার, জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে। সুতরাং জনগণের অধিকার রক্ষা বা জনগণের দাবি রক্ষা দুটিই তাকে করতে হচ্ছে। আর আপনি যেটি বললেন যে আইনমন্ত্রী বিচার প্রক্রিয়া সঠিকভাবে চালাচ্ছেন কিনা আগের মতো, আসলে আইন মন্ত্রণালয়ের কাজ না বিচার প্রক্রিয়া সঠিকভাবে চালানো। এটি হচ্ছে আদালতের কাজ। আদালত তার নিজস্ব শক্তি সামর্থ্য বা তার যে উইং আছে, সেই উইংগুলোকে ব্যবহার করে তিনি যে কোনো অপরাধের, ওই আদালত যে কোনো অপরাধের সত্যতা যাচাই বাছাই করবেন। এটি আদালতের এখতিয়ার। সরকার শুধুমাত্র আদালতকে সহযোগিতা করতে পারে। এই জায়গায় আরেকটি জিনিস, যে আলোচনাটি আগের পার্টে আমরা করলাম, দেখুন, আমি চাই গোটা জুলাইয়ের হত্যার, গোটা জুলাইয়ের রক্তের দায় শোধ করুক এই রাষ্ট্র। আমি সরকারকে বলছি না, এই রাষ্ট্রকে দিতে হবে। কারণ রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রীয় টাকায় কেনা বুলেট রাষ্ট্রের নাগরিকের বুকে চালিয়ে মানুষকে হত্যা করেছে, তার নাগরিককে হত্যা করেছে। সুতরাং এই রাষ্ট্রের দায় আছে। সরকারের আছে কি না আছে সেটি অন্য হিসেব, রাজনীতিকদের আছে কি না আছে সেটা অন্য হিসেব। এই রাষ্ট্রকে দায়মুক্ত হতে হবে। আরেকটি জিনিস, ধরুন এই 1400 মানুষ হত্যা করলে যদি 10 বছর সাজা হয় এবং দণ্ড হয়, এবং 10 বছর দণ্ড শুনে অপরাধী যদি আদালতের এজলাসে দাঁড়িয়ে দাঁত বের করে দাতালের মতো হাসে এবং বলে লাল সবুজের ডায়েরিতে নাম লিখে রাখলাম, এটাই যদি বিচার হয়, তাহলে দেখুন ভবিষ্যতে কিন্তু 14,000ও মেরে ফেলবে কেউ না কেউ। সুতরাং এই রাজনীতিবিদদের জন্য, বিচার বিভাগের স্বচ্ছতার জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত। গোটা 1400 মানুষকে হত্যার জন্য 10 বছর দণ্ড হতে পারে না। এটি সর্বোচ্চ মানে ক্যাপিটাল পানিশমেন্ট অবশ্যই হওয়া উচিত। কারণ মানুষ হত্যা করলে তার 10 বছর যদি জেল হয়, তাহলে মনে করেন শেখ হাসিনা কিন্তু খালাস পেয়ে যাবে। সে একজনকেও কিন্তু নিজে গুলি করেনি, সেও কিন্তু সবগুলো হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিল। সারওয়ার তুষার নিশ্চয়ই মাঠে ছিলেন তখন। হাসিনা নিজের হাতে পিস্তল তুলে তো গুলি করেনি, হাসিনাও তো তাহলে পার পেয়ে যাবে। নিশ্চয়ই সাইদ খান, ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্যের সাথে আমি একটু জুড়ে দিতে চাই। সারওয়ার তুষার, আপনি নিশ্চয়ই সাইদ খান যেটি বলছিলেন যে হাসিনাও তাহলে পার পেয়ে যাবে, এই সাথে আরেকটি জিনিস জানতে চাই যে ইন্টারিম গভর্নমেন্ট এবং বর্তমান গভর্নমেন্টের মধ্যে বিচার প্রক্রিয়ায় কোনো পার্থক্য আপনার নজরে আসে কিনা? অন্তর্বর্তী সরকার এটা শুরু করেছিল এবং তার আসলে অনেক চাপ ছিল তার উপরে, এবং পুরো রাষ্ট্রযন্ত্রের উপরে যে ধরনের কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ থাকা দরকার থাকে এই ধরনের স্পর্শকাতর ঘটনার মোকাবেলা করার জন্য, সেটা তাদের ছিল না। এবং তারা অন্তত শেখ হাসিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলার রায়টা তারা দিয়ে গেছেন। বাকিটা নির্বাচিত সরকারের যে ধারাবাহিকতা, তাদেরও কমিটমেন্ট যে আমরা এটা জানি যে এটা আদালতের বিষয়, কিন্তু সরকারের রাজনৈতিক সদিচ্ছারও একটা ভূমিকা থাকে যে সরকারে চাচ্ছে কিনা। ফলে সেই দিক থেকে মানে তাদের কিন্তু একটা কমিটমেন্ট ছিল বর্তমান সরকারের যে বিচারের ধারাবাহিকতা থাকবে, বিচার সংস্কার এবং নির্বাচনের। এখন যদি আমরা বিচারটাই আসলে সবচেয়ে বড় সংস্কার, যদি আমরা বিচারটা করতে না পারি, এই এত রক্তের, যেগুলোর এত ভিভিড সব প্রমাণ আছে, আমার ধারণা 21 শতকের সবচেয়ে নৃশংস, সবচেয়ে বর্বরচিত ঘটনা এটা। তো এই যে মামলাটা আমরা দেখলাম, আপনি প্রশ্ন করছিলেন বিজ্ঞাপন বিরতির আগে যে দৃষ্টান্ত স্থাপন হলো কিনা। এখন দৃষ্টান্ত স্থাপন তো ধরেন আমি অপরাধী, দৃষ্টান্ত তো আমার জন্য না, দৃষ্টান্ত হচ্ছে ভবিষ্যতে যারা জিনিসটা করবে তাদের জন্য, বা এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। আমি মনে করি সেই দিক থেকে দেখতে গেলে এটা কোনো দৃষ্টান্ত স্থাপন হয় নাই। কারণ প্রত্যেকটা অপরাধের একটা গ্র্যাভিটি থাকে, সেই অপরাধের গ্র্যাভিটি অনুযায়ী আপনাকে রায় দিতে হয়, একটা সামাজিক প্রভাব দেখতে হয় যে এটা কি মানুষের কাছে, আপনি জিজ্ঞেস করে দেখেন যে মানুষ মনে করছে কিনা যে ইনু সাহেব এই করেছিল এবং এটার জন্য তাকে 10 বছর সাজা দেওয়া হয়েছে, মানুষের কাছে এটা যথেষ্ট মনে হচ্ছে কিনা। আমি মনে করি যেটা অপর্যাপ্ত রায় হয়েছে এবং এটার বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষের উচিত আপিলে যাওয়া এবং তার সর্বোচ্চ শাস্তি, মানে হত্যাকাণ্ডের বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি আছে, তা আপনি সেই সর্বোচ্চ শাস্তি দিকে যাও। জনগণের প্রত্যাশাও আছে, এটা জনগণ এটাও চায়। আপনার মনে আছে এই যে বললেন আজকে যে যখন রায় দেওয়া হচ্ছে তখন তিনি হাসছিলেন। 2013 সালে যখন এই ধরনের
ওই যুদ্ধাপরাধের রায় দেওয়া হচ্ছিল, প্রথম যে মামলাটা সম্ভবত মীর কাসেম সাহেব, না কাদের মোল্লা সাহেব, তো ওই সময় যখন আপনার উনি যখন এরকম ভিক্টরি চিহ্ন দেখিয়েছিলেন, এটাই কিন্তু মানুষের মধ্যে পরবর্তী শাহবাগ ব্যাপারটা আমরা জানি যে এটা কুকটাপ করা হয়েছিল, এটার পেছনে সরকারের জড়িত ছিল, ইমরানের সরকাররা এর মধ্যে এজেন্ট হিসেবে ঢুকে গেছেন, কিন্তু প্রাথমিকভাবে ওই যে ন্যায় বিচার থেকে বঞ্চনার যে মানুষের যে ক্ষোভ, এটা থেকে কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছিল। ইমরানের সরকারের লোক কয়টা? ইমরানের সরকার কি 10টার বেশি লোক আছে? কিন্তু আমরা যে লক্ষ লক্ষ মানুষকে দেখলাম শাহবাগে, এরা তো সাধারণ মানুষ। প্রথমে তো তারা এসেছিলেন, পরে তারা চলে গেছেন যখন দেখেন যে এর পেছনে অন্য ডালমেকুশ কালা অন্য এজেন্ডা আছে। কিন্তু এই যে মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য এসেছিলেন, এটা কেন? কারণ হচ্ছে একে তো আপনি অপরাধীকে তারা মনে করেছেন যথেষ্ট শাস্তি দেন নাই, এক, দ্বিতীয়ত হচ্ছে তিনি আবার ভি সাইন দেখাচ্ছেন। এটাই তো মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। আপনি কি মনে করেন কিনা যে এই ধরনের রায়ের ফলে যে ফ্যাসিবাদী শক্তি কিংবা আধিপত্যবাদী গোষ্ঠীর কথা যদি আমরা বলি, তারা কোনো ধরনের কূটকৌশলে আবার দেশে ঢোকার চেষ্টা করবে কিনা? তারা দেশে ঢুকুক, আমরা তো তাদের বিচার করতে চাই। এই যে শেখ হাসিনা প্রতিদিন চোরাগুপ্তা কোন কোন জায়গা থেকে বলে বারবার বলেন যে আমি দেশে আসবো, তো আপনি দেশে আসেন, আপনি দেশে আসবেন। আপনার মনে আছে শেখ হাসিনা খুব গর্ব করে বলতেন, মানে দম্ভের সাথে বলতেন, গর্ব করে বলা উচিত হবে না, দম্ভের সাথে বলতেন যে শেখ হাসিনা পালায় না, তারপরে শেখ মুজিবের মেয়ে পালায় না, বঙ্গবন্ধুর কন্যা পালায় না। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের একমাত্র শাসক আপনি যিনি দেশ থেকে পালিয়েছেন। লক্ষণ সেনের এখানে প্রায় প্রত্যেকটা সরকারের বিরুদ্ধে আন্দোলনের অভিযোগ আছে, মানে আন্দোলন হয়েছে প্রত্যেকটা, এমনকি সামরিক স্বৈরাচারের পতন ঘটেছে, বেগম খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে 90 দশকে, কিন্তু কেউ কিন্তু পালিয়ে যায় না এই দেশ থেকে। আন্দোলনের দাবি মেনে নিয়ে তারা কোর্স কারেকশন করেছে, এটাই হওয়া উচিত। এবং 2001-06 তো বিএনপি সরকারের বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে, কানসার্টে, শনির আখড়ায়, নানা জায়গায়, ফুলবাড়িয়ায়। ওই শাসনটা তার একেবারে পুষ্পমাল্য ছিল না, অনেক প্রবলেম ওটার মধ্যেও ছিল, কিন্তু দেশ থেকে পালায় নাই তো তারা। আপনি দেশ থেকে পালাইছেন এবং আপনি বলছেন যে শেখ হাসিনা দেশ থেকে পালায় না, আবার এখন আপনি বলছেন যে আমি দেশে ফিরে আসবো। আসলে উনি দেশে ফিরে আসতে পারবেন না। ওই যে মার্কিন রাষ্ট্রদূত অফিসের একজন কর্মকর্তা গতকালকে বলেছেন যে তার পরিণতি দুইটা হয়, বাংলাদেশে আসলে জেল খাটতে হবে, অথবা ওইখানে যে নির্বাচনে যাচ্ছেন সেই নির্বাচনে পচে পচে মরতে হবে। তো তার যদি সাহস থাকে, সৎ সাহস থাকে, তার এসে বাংলাদেশে ট্রায়াল ফেস করা উচিত, কিন্তু তিনি তো এটা করবেন না, কারণ তিনি তো জানেন যে তিনি কি কোন কাজ করেছেন। জি, ধন্যবাদ আপনাকে সরতুষার। এ পর্যায়ে সাইদ খান, আপনার কাছে জানতে চাই একই প্রসঙ্গ যে শেখ হাসিনার উদ্দেশ্যে কিন্তু আমাদের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছিলেন যে সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যাদের ব্যাপারে মামলা রয়েছে তারা তো বেশিরভাগই পলাতক রয়েছেন কিংবা কোনো না কোনোভাবে গা ঢাকা দিয়ে রয়েছেন, তাদের ব্যাপারে যে রায়গুলো হচ্ছে বা ভবিষ্যতে হবে, সেক্ষেত্রে আসলে করণীয় কি কি রয়েছে? সেই রায় কি আদৌ তাদের উপর প্রভাব ফেলবে? দেখুন, যদি কেউ পালিয়ে থাকে সে তো পালাতক আসামি বা ফেরারি আসামি। তো ফেরারি জীবনযাপন যেমন হয় তারা তেমনই থাকবে। যেমনি সারোয়ার তুষার একটি কথা বললেন না, যে কুগেলম্যান, তিনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চায় না, সে তৃতীয় কোনো দেশে যেতে চায়, কিন্তু তৃতীয় কোনো দেশও তাকে নিতে চায় না, যেই কারণেই সে ভারতে পড়ে আছে, পচতেছে আর কি, সোজা কথায়। সুতরাং এখন যেটি হচ্ছে না, যে এই যে শেখ হাসিনা সহ যারা তার যে গং পালিয়ে আছে, তারা আসলে আজকে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে হাসান মাহমুদ, যিনি আসলে অনেক কুশব্দের প্রবর্তক বাংলাদেশের রাজনীতিতে, ইনিও একজন কুশব্দের প্রবর্তক, হ্যাঁ, নানান ধরনের অপশব্দ বা কুশব্দ, সেই শব্দের প্রবর্তক। তারা বলছে শেখ হাসিনা বললে সাথে সাথে চলে আসবো। তো শেখ হাসিনা বললে চলে আসবো, তো শেখ হাসিনার তো একার দায় না। শেখ হাসিনা, আপনিও তো আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, হ্যাঁ, বা জয়েন্ট সেক্রেটারি মেবি হাসানুল হক, হাসান মাহমুদ। তো শেখ হাসিনা বললে চলে, হ্যাঁ, না, জয়েন্ট সেক্রেটারি বা প্রেসিডিয়াম মেম্বার এরকম কিছু একটা ছিল। তো শেখ হাসিনা তো বলছেন না কেন? শেখ হাসিনা অনলাইনে তো ফাটিয়ে ফেলছেন। আমরা দেখলাম কিছুদিন আগে 23 তারিখে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে তারা নাকি ফিরবে। আসলে এটা ফেরাটেরা কিছু। আবার 28 জুন কিন্তু ভারতীয় কোন একটা সংবাদ মাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন যে এবছরই হাসিনা ফিরতে চান। এটা গত বছরও বলছিলেন যে 30 তারিখের মধ্যে ফিরবেন, এবং ভোটের আগে বলেছেন যে 12 তারিখ নির্বাচন, তো 10 তারিখের মধ্যে ফিরবেন। এরকম উনি মাঝে মাঝেই ফেরেন। শুনুন, পাগল কিন্তু মনে করে সে পাগল না, পৃথিবীর সবাই পাগল, এটা কিন্তু পাগলের একটা ধারণা। হ্যাঁ, পাগলামি কিন্তু একটা মানসিক রোগ, শরীরের যেমন রোগ হয় মনেরও রোগ হয়। এখন শেখ হাসিনা তো পাগল অনেক আগে থেকেই, এটা বাংলাদেশের আদালত অনেক আগেই রায় দিয়েছিল, ঠিক আছে, যে উনি একটা মানসিক বিকারগ্রস্ত নারী মহিলা।
তো সেই জায়গা থেকে এখন কিছু যেই কথাগুলো নিয়ে আমরা আলোচনা করছি না, এগুলো পাগলের প্রলাপ নিয়ে আমরা অযথা আলোচনা করছি। তার চেয়ে বরং এই রাষ্ট্রকে কি করে সামনে নিয়ে যাওয়া যায়, এই রাষ্ট্রকে কিভাবে ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করা যায় এবং ভবিষ্যৎ রাজনীতির পথটা যাতে আরো সুন্দর করা যায়। দেখুন, এখন যারা পার্লামেন্টে ট্রেজারি বেঞ্চে আছেন এবং যারা অপোজিশনে আছেন, তারা সবাই কিন্তু মজলুম, তারা সবাই নিপীড়িত। তাদের সবার কিন্তু এই জুলাই কিন্তু শুধুমাত্র যে এনসিপির বা জামাতের বা বিএনপির বিষয়টি এরকম না, একই সঙ্গে রাস্তার পাশে যে হকার, সেই হকারেরও কিন্তু জুলাই। কারণ এই জুলাই গণ অভ্যুত্থানে আমার যতদূর জানা 43 জন হকার মারা গেছে, 8 জন পথশিশু মারা গেছে, একজন হিজড়াও মরেছে এবং বেশ কয়েকজন নারী যোদ্ধাও শহীদ হয়েছে, শিশু মারা গেছে, অনেক শ্রমিক মারা গেছে, অনেক ছাত্র মারা গেছে, অনেক মাও মারা গেছেন। সুতরাং আপনি এবং আওয়ামী লীগ মানে বিএনপি মারা গেছে, জামাত মারা গেছে, এনসিপি তখনও জন্ম নেয়নি, যেই কারণে অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবেই বলি যে ওটা ছিল ছাত্র কি যেন প্ল্যাটফর্মটার নাম ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক শহীদ হয়েছেন। সুতরাং এটা হিসেব করলে দেখা যায় যে এখন বাংলাদেশে যারা আছেন সবার কিন্তু এই জুলাই, এবং যাদের এই বাংলাদেশ তারা বাংলাদেশে আছে, আর যারা বাংলাদেশী না, যারা শুধু এখানে এটিকে একটি প্রকল্প হিসেবে, একটি প্রজেক্ট হিসেবে ব্যবহার করে বিদেশে অর্থ সম্পদ পাচার করবার জন্য এখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন করেছেন, এটি একটি বাণিজ্যিক প্রকল্প হিসেবে দেখেছেন, তারা সবাই এই দোকান ছেড়ে পালিয়েছেন। তাদের কাছে এটি দেশ না, দোকান। তারা এটিকে লুটে পেটে খেয়েছে, চেটে পুটে নিয়েছে। সুতরাং শেখ হাসিনা ফিরবে এই ধরনের, হ্যাঁ শেখ হাসিনা ফিরবে, হয়তো লাশ হয়ে ফিরতে পারে, মৃত্যুর পর স্বাভাবিক মৃত্যু হবে, আমি আর 10 সেকেন্ড, স্বাভাবিক মৃত্যুর পরে ফিরবেন, হয়তো দেশের যেহেতু নাগরিকত্ব বাতিল হয়নি, নাগরিকের কবর এখানে হতে পারে, তাও কে নিয়ে আসবে আমি জানি না। হ্যাঁ, নিয়ে আসার লোক তো না। আওয়ামী লীগ ধীরে ধীরে প্রাসঙ্গিক হয়ে উঠছে না, আওয়ামী লীগ প্রাসঙ্গিক হচ্ছে না, আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে না। পরে ফিরে আসছে। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আমরা আলোচনা করছি জুলাই হত্যা মামলার রায়, এই বিষয়টি নিয়ে, এবং এ পর্যায়ে সাইদ খান আপনার কাছে জানতে চাই যে বিরতিতে যাবার আগে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে কথা হচ্ছিল। আমি একটু কোট আনকোট করে বলতে চাই যে ডক্টর জাহেদ স্পষ্ট জানিয়েছেন যে আজকেই দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও কিছু গণমাধ্যম আদালতের নির্দেশনা অমান্য করে তার বক্তব্য প্রচার করছে বলে তিনি উল্লেখ করেন। আপনি আসলে কিভাবে এটি ব্যাখ্যা করবেন, বিশেষ করে এই সময়ে এসে ডক্টর জাহেদের এই ধরনের বক্তব্য? জি, এই সময় এসে ডক্টর জাহেদের এই ধরনের বক্তব্যকে আমি সাধুবাদ জানাই। অন্তত রিয়ালাইজেশনটা হয়েছে, একটু দেরি হয়েছে। এটি আরো আগে এই স্ট্যান্ডে থাকা উচিত ছিল আমাদের। এটি সঠিক কথা বলেছেন। আমার কথা শুনে আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। ধরুন, কমল দে যদি না ধর্ম পরিবর্তন করে কামাল হয়ে যায়, কমল যদি কামাল হয়ে যায়, সে কি বডি চেঞ্জ করে, মাথা চেঞ্জ করে? শুধুমাত্র ধর্ম চেঞ্জ করে কমল কামাল হয়ে যায়। তেমনি আওয়ামী লীগ তো একটা ধর্ম। আওয়ামী লীগ এখন রিফর্ম হয়ে যে নামে আসুক না কেন, শুধু চরিত্র তো ওই কমল এবং কামাল যে একই চরিত্রের, একই বডির, তো একই তো থেকে যায়। সুতরাং আওয়ামী লীগ যে নামেই আসুক না কেন ভাই, চরিত্র কিন্তু ওই ধ্বংস, ওই হত্যা, ওই রক্তারক্তি, ওই বিদেশে দিল্লি কেন্দ্রিক, দিল্লির ন্যারেটিভ, এগুলো নিয়েই তারা কাজ করবে এবং এই দেশটাকে তারা ধ্বংসের দিকেই ঠেলে দেবে। শেখ হাসিনা 1981 সালে তার একটি সাক্ষাৎকারে বলেছিল না যে সে দিল্লি থেকে ফিরেছে তার পিতার হত্যার বিচার করতে, বদলা নিতে এসেছে। সে বদলা নিয়েছে, সে আবার যেখান থেকে এসেছে সেখানে ফিরে গেছে, দিল্লির মাল দিল্লিতে চলে গেছে। ওটি ছিল তার অ্যাসাইনমেন্ট। সে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে এসেছে, প্রতিশোধের আগুনে পুরো দেশ জ্বালিয়ে দিয়েছে। আরেকটি কথা যেটি আমরা ইদানিং একটি জিনিস দেখছি যে এই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য কিছু সুশীল আছে যারা বিভিন্ন টক শো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ওটিটি প্ল্যাটফর্মে তারা ইনিয়ে বিনিয়ে একটা আওয়ামী ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছেন। ডাক্তার জাহেদ যখন এই কথা বলেন, তখন এই সোশ্যাল মিডিয়া এবং কিছু গণমাধ্যম একেবারে কি বলে নিরপেক্ষতার অজুহাতে এই যে আওয়ামী লীগের আওয়ামী ন্যারেটিভ প্রচার করছে, আবার কেউ ভিউ বাণিজ্যের নামে আওয়ামী ন্যারেটিভ প্রচার করে তারা কিছু ফায়দা করছে, এটিরও দিকে নজর দেওয়া উচিত। শুনুন, একটি জিনিস কি, স্বাধীনতার চেয়ে আমার দেশের সার্বভৌমত্ব অনেক বেশি ইম্পর্টেন্ট। স্বাধীনতা তো বিপন্ন হয়ে যাবে যদি সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। সুতরাং এই গণমাধ্যমের স্বাধীনতার নামে আওয়ামী লীগকে যারা প্রাসঙ্গিক করছে তাদের উদ্দেশ্য ওই দিল্লির ন্যারেটিভ। আরেকটি কথা বলে শেষ করছি, সেটি হচ্ছে যে দেখুন
আজকে আওয়ামী লীগ জামাত ইসলাম বিরোধী দলে আছে। জামাত ইসলাম 86-এ কিন্তু এই আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছিল, এই বা স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল। 96-এও তারা একই কাজ করেছে। 2007-এ কিন্তু তারা ওই নির্বাচনে যেতে বেগম জিয়াকে বাধ্য করেছে, না হয় তারা চলে যেত। সুতরাং জামাতকে আজকে আমি সমালোচনা করছি না, জাস্ট সতর্ক করছি। দেখুন, আপনি এনিমি ইজ এনিমি ইজ মাই ফ্রেন্ড এই তত্ত্বে গিয়ে যদি আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে সরকার বিরোধী আন্দোলন করে সরকারকে বেকায়দায় ফেলেন, দেখুন বেকায়দায় কিন্তু আপনিও পড়বেন। কারণ আওয়ামী লীগ ওই রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের কাছে কেউই নিরাপদ না, দেশটাই নিরাপদ না। আওয়ামী লীগ একটি হায়না, হায়নার খাঁচায় তার সন্তানও কিন্তু খাদ্য হয়ে যায়। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে এবং জুলাইয়ের ব্যাপারে আমাদের সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, না হয় প্রতিশোধের আগুন যখন নগর জ্বলবে তখন আমরা সবাই পুড়ে যাব। সুতরাং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক যারা করছে তাদেরও টুটি চেপে ধরা উচিত, লাগাম টানা উচিত, এবং আওয়ামী লীগ ন্যারেটিভ যারা প্রতিষ্ঠিত করবার জন্য কথা বলছে তাদেরও মুখে লাগাম টানা উচিত। এটি রাষ্ট্রের দায়িত্ব, না হয় দায়ে পরিণত হবে। জি, পরিষ্কার বক্তব্য আপনার সাইদ খান। এই পর্যায়ে সরওয়ার তুষার আপনার কাছে জানতে চাই, বিশেষ করে যেটি বলছিলাম যে এই সময়টিতে এসে ডক্টর জাহেদের এ ধরনের বক্তব্য, দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা না করা নিয়ে, এবং সাথে যেটি সাইদ খান বললেন যে আওয়ামী ন্যারেটিভ যারা প্রচার করতে চায় বা যারা স্ট্যাবলিশ করতে চায় তাদের বিরুদ্ধে আসলে সরকারের অবস্থান নেওয়া উচিত, আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? সরকারের অবস্থান নেওয়া উচিত এটা তো আমি বলবো, আর উনি সরকার, উনি ব্যবস্থা নেবেন। এখন উনি যদি বলতে থাকেন সরকার ব্যবস্থা নেওয়া উচিত, তাহলে আমরা যাব কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি যে সরকারের যে বা প্রধানমন্ত্রীর যে একটা উদারতা কিংবা একটা গুড জেস্চার, এটা সুযোগ নিচ্ছে অনেকে। দেখেন, উনি বলছেন যে আমি প্রতিশোধ পরায়ণ হতে চাই না, কিন্তু প্রতিশোধ পরায়ণ না হওয়ার মানে এই না যে আপনি সুবিচার নিশ্চিত করবেন না। দুটো ডিফারেন্ট, একেবারে ডিফারেন্ট জিনিস। প্রতিশোধ পরায়ণ তো যেটা শেখ হাসিনা বলেছেন, সে আমার বাপের হত্যার আমি বদলা নেব, প্রতিশোধ নেব, কিন্তু ন্যায় বিচার এটা তো আপনাকে নিশ্চিত করতেই হবে। এখনই আপনি ধরেন পৃথিবীর কোনো দেশে যেগুলো আন্তর্জাতিক অপরাধ অনুযায়ী এই যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, গণহত্যা, মাস কিলিং, জেনোসাইড, এগুলোর ডিনায়াল এটাও ক্রাইম। তো বাংলাদেশে তো আমরা দেখি যে মিডিয়ায় বীর দর্পে এই ধরনের সিনিয়র সাংবাদিক নাম দ্বারা তারা কোথাও কিন্তু ধরেন ভাই কিন্তু আওয়ামী লীগের নাম কিন্তু এখন সিনিয়র সাংবাদিক, আওয়ামী লীগ এখন সিনিয়র সাংবাদিক হয়ে গেছে। এখন এই সিনিয়র সাংবাদিক নাম দিয়ে তারা এসে, আমরা তাদের সবাইকে চিনি, তারা এসে ইনিয়ে বিনিয়ে বিএনপি সরকার, তারা এমন একটা মানে বিএনপির মধ্যে একটা তৈরি করতে চায় যে জুলাই গণঅভ্যুত্থানটা আসলে বিএনপির না, এটা হচ্ছে জামাত, এনসিপি এবং ইউনূস সাহেবের একটা ষড়যন্ত্র। বিএনপি এই ষড়যন্ত্রের বাইরে, সুতরাং বিএনপির উচিত মানে বিএনপিকে গণঅভ্যুত্থানের ফোর্স থেকে তারা সুকৌশলে একটা সাইকোলজিক্যাল ওয়ারের মধ্যে বাইরে আনতে চায়। তাদের ভাবটা এমন যে বিএনপিকে রাজনৈতিকভাবে টিকে থাকতে হলে আওয়ামী লীগকে ফেরাতে হবে। এই ন্যারেটিভটি কিন্তু দেশবিরোধী ন্যারেটিভ। উনি জামাতকে সতর্ক করছিলেন, আমি বিএনপিকে সতর্ক করি, কারণ এই সবাইকে সতর্ক হতে হবে যে এরা কিন্তু বিএনপিকে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ঠেলে দিতে চায় নানাভাবে, দেখাতে চায় যে এনসিপি জামাত এরা হলো সমস্যা, আপনারা হচ্ছে আলাদা থাকেন, এবং আপনারা এবং আওয়ামী লীগ আমরা হচ্ছে এক। আওয়ামী লীগ সবচেয়ে বেশি যে দলটার উপরে গত 15 বছর স্টিম রোলার চালিয়েছে সেটা হচ্ছে বিএনপি। তাদের নেতাকর্মীরা ধান খেতে থাকতে হতো, পাট খেতে থাকতে হতো, আপনার ঘরে থাকতে পারতো না, ব্যবসা বাণিজ্য নাই, গুম, এই খিলগাঁওয়ের মতো জায়গা থেকে একসাথে 19 জনকে গুম করেছে। ইলিয়াস আলীর মতো হেভিওয়েট নেতা আজকে পর্যন্ত গুম আছে, এবং গণঅভ্যুত্থান না ঘটলে বেগম খালেদা জিয়াকে তিল তিল করে মারার পরিকল্পনা তাদের ছিল। কিন্তু এটাই হলো একটা ডিভাইন জাস্টিস যে বেগম খালেদা জিয়া একটা সসম্মানের মৃত্যু পেয়েছেন, সারা বাংলাদেশের মানুষ তার জন্য কেঁদেছে। আর শেখ হাসিনাকে মরতে হবে, ওই যে উনি একটু আগে বলছিলেন যে লাশ হয়তো ফিরে আসতে পারে, আমি মনে করি লাশ ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। কারণ কে বাংলাদেশের এই ঘৃণিত লাশের জানাজা কে করাবে? বাংলাদেশে তো একটা এই জানাজা করাতে গেলে সেখানে একটা বিরাট সংঘর্ষ বেঁধে যাবে। তো শেখ হাসিনা একটা মুসলমানের সন্তান হিসেবে, যদি তিনি নিজেকে মুসলমান মনে করেন, তার এই বাংলাদেশের জানাজা হবে না, তার এই বাংলাদেশের মাটি হবে না, তাকে হয়তো দেখা যাবে যে পানিতে ভাসায় দিচ্ছে, এই পরিণতির দিকে সে যাচ্ছে। এখন এটা তারাই বেছে নিয়েছে, এবং আমি বলবো যে বিএনপির উচিত হবে এই, আপনারা তো মিডিয়ায় বক্তব্য প্রচারের কথা বললেন, এটা তো ওই আইনের মধ্যে পরিষ্কার বলে দেওয়া আছে যে আপনি এই বক্তব্য প্রচার করতে পারবেন না। আমি প্রায় প্রতিদিনই দেখি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বিভিন্ন ধরনের ফটোকার্ড, তারা হচ্ছে এমনকি আওয়ামী লীগের আগে কার্যক্রম নিষিদ্ধ কথাটাও লেখে না, মানে মনে হয় যেন আওয়ামী লীগ আরেকটা দল, শেখ হাসিনা একটা বাণী দিয়েছেন, ওনারা এটা প্রচার করে দেন। পাশাপাশি সেদিন একজন পলাতক এনএসআই কর্মকর্তা, সাবেক ছাত্রলীগ নেতা, যাকে বুয়েটের ওই সাধারণ ছাত্রদের নির্যাতন করার অভিযোগ আছে যার বিরুদ্ধে,
তার একটা বই বের হয়েছে বাংলাদেশের একটা প্রকাশনী থেকে, সেটার ভূমিকা লিখেছে শেখ হাসিনা, এটা আবার বাংলাদেশের বই পুস্তকের দোকানগুলোতে ডিসপ্লে হচ্ছে। তো সরকারের এখানে করা নজরদারি করা দরকার, কারণ ওই যে শেখ হাসিনার কোনো বক্তব্য কিন্তু আপনি বাংলাদেশে প্রচার করতে পারবেন না। তো এই শেখ হাসিনা সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ বসানো উচিত। এই যে শেখ হাসিনার স্বাক্ষর সহ আপনার একটা বই প্রকাশিত হয়ে গেল, সেটা ওই প্রকাশনীকে আপনার বলতে হবে যে আপনারা এই বইটা বাজার থেকে উঠিয়ে নিতে হবে, এই বই সার্কুলেশন করা যাবে না, কারণ এখানে তিনি গণ-অভ্যুত্থানকে অস্বীকার করে বক্তব্য দিয়েছেন। তাহলে এই বক্তব্য তো বাংলাদেশে প্রচার হবে না, কারণ তিনি তো সাজাপ্রাপ্ত আসামি। এই সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য আপনি কেন প্রচার করছেন? তো এখানে তথ্য উপদেষ্টা বলেছেন, কিন্তু তার আসলে করা বার্তা দেওয়া উচিত যে যারা এই কাজটা করবে এটা আইন অনুযায়ী অপরাধ, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অর্থাৎ সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ উভয় পক্ষকেই সতর্ক থাকতে হবে। জাস্ট আমি 2-3 সেকেন্ড পাবো? নিশ্চয়ই, হ্যাঁ বলুন। দেখুন, এই তাদের বক্তব্য প্রচার বা এই যে ন্যারেটিভ বিল্ডিং যদি বন্ধ না হয়, নিয়ন্ত্রণ যদি করা না যায়, শিশুরা কিন্তু অনুকরণ প্রিয়। শিশুরা কোনটা কখন নিয়ে যাবে, একটা বিভ্রান্তিকর তথ্য যদি কোনোভাবে শিশুর মস্তিষ্কে আটকে যায়, তাহলে কিন্তু দেখুন এই ফ্যাসিস্ট আবার ফিরবে। কারণ আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ফ্যাসিজমের 2টি জায়গা ভাঙতে পারিনি। পৃথিবীর সব ফ্যাসিস্টের পতনের পরে সেই জায়গাগুলো ভেঙেছে, ফ্যাসিবাদী অর্থনীতি এবং ফ্যাসিবাদের প্রচার যন্ত্র। এই 2টি জিনিস ভাঙতে পারেনি। সুতরাং এই 2টি জিনিসের হাত ধরে নানানভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। প্রচার যন্ত্র বন্ধ করে দিতে হবে। সোশ্যাল মিডিয়ায়ও তাদের যেন কোনো বক্তৃতা বিবৃতি না আসতে পারে, অন্তত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত। জি, যেন কোনো কূটকৌশলের আশ্রয় কেউ নিতে না পারে। জি, অসংখ্য ধন্যবাদ সাইদ খান এবং সরওয়ার তুষার আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, দেশ সন্ধ্যায় ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।